আজকে আমরা আলোচনা করব বাফার দ্রবণ নিয়ে। বাফার দ্রবণ নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা একটু পেজ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা জানি পেজ সম্পর্কে এই প্রাথমিক ধারণাটা আমাদের সবারই জানা আছে, তারপর আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সবাই জানি যদি পেজ মান 7-এর থেকে বড় হয়, যদি পেজ মান 7-এর থেকে বড় হয় তাহলে আমার দ্রবণটা হবে ক্ষারীয়। অর্থাৎ যদি কোনো দ্রবণের পেজ মান 7-এর থেকে বড় হয় তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়। তারপরে আবার যদি আমরা দেখি যে কোনো দ্রবণের পেজ মান 7-এর থেকে ছোট তাহলে দ্রবণটা হবে অম্লীয়। দ্রবণটা হবে অম্লীয়। আবার যদি দেখি যে কোনো দ্রবণের পেজ মান ইকুয়াল 7 তাহলে দ্রবণটা হবে কি? দ্রবণটা হবে নিরপেক্ষ। দ্রবণটা হবে কি? নিরপেক্ষ। দ্রবণটা হবে নিরপেক্ষ। এই হচ্ছে পেজ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা, যেটা আমরা জানি যে আমাদের এটা আগে থেকেই জানা। তারপর আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আসি যে আমরা শুরুতে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে বাফার দ্রবণ কাকে বলে। আমাদের কিন্তু কোয়েশ্চন করতে পারে যে বাফার দ্রবণ কাকে বলে। তো আমরা বাফার দ্রবণ কাকে বলে সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে যে দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড অথবা অল্প পরিমাণ ক্ষার যোগ করলে দ্রবণের pH মানের কোনো পরিবর্তন হয় না, ওই দ্রবণকে বাফার দ্রবণ বলে। তো আমরা জিনিসটা আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। আমরা আজকে কি পড়ব? আজকে পড়ব হচ্ছে আমরা বাফার দ্রবণ। কি দ্রবণ? বাফার দ্রবণ। ধরুন এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রে একটা দ্রবণ রয়েছে এবং এই দ্রবণের pH ম্যাপে আপনি পেলেন হচ্ছে pH মান পেলেন, ধরুন এই পাত্রের pH মান পেলেন 7.4। এই পাত্রের pH মান 7.4 পেয়েছি। ঠিক আছে, ওকে। মানে আমি এই দ্রবণের মধ্যে কিন্তু এক্সট্রা কিছু যোগ করি নাই। যোগ করার আগে আমি ওই দ্রবণের pH মানটা মেপে নিয়েছি। মেপে নিয়ে পেয়েছি যে এই দ্রবণের pH মান হচ্ছে 7.4। এখন আমি কি করব? এই দ্রবণে অল্প পরিমাণ, বেশি পরিমাণ না, অল্প পরিমাণ অ্যাসিড যোগ করব। আমরা জানি অ্যাসিড যোগ করা মানে হচ্ছে H+ যোগ করা। অ্যাসিড যোগ করা মানে কি? অ্যাসিড যোগ করা মানে হচ্ছে H+ যোগ করা। এই দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলাম, অর্থাৎ H+ যোগ করলাম। H+ যোগ করার ফলে অর্থাৎ আমরা জানি যে কোনো দ্রবণে যদি অ্যাসিড যোগ করা হয় সাধারণত কি হয়? pH মান কমে যায়। pH মান কমে যায়। এই মানে অর্থাৎ 7.4 থেকে অ্যাসিড যোগ করার ফলে কি হয়ে যায়? কমে যাওয়ার কথা। কিন্তু আমার এই দ্রবণটা যদি নরমাল দ্রবণ না হয়ে যদি বাফার দ্রবণ হয়, আমি যদি এই অ্যাসিড যোগ করার পরে আবার pH মান মাপি তাহলে দেখব যে আবারও pH মান আমি কত পেয়েছি? 7.4। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি ব্যাপারটা। যদি এই দ্রবণটা বাফার দ্রবণ না হয়ে নরমাল দ্রবণ হতো তাহলে এই অ্যাসিডটা যোগ করার ফলে আমার pH মানটা 7.4 হতে কমে যেত। অর্থাৎ আমি এটা যোগ করার আগে যে pH মানটা পেয়েছিলাম তার থেকে কমে যেত। কিন্তু আমি যখন এই অ্যাসিডটা যোগ করেছি, যোগ করার পরে আমি আবারও পরিমাপ করেছি, pH মানটা দেখেছি পূর্বেও ছিল, এটা যোগ করার পূর্বেও ছিল 7.4, এটা যোগ করার পরেও পেয়েছি কত? 7.4। যদি অ্যাসিড বা ক্ষার যোগ করার পর যদি দেখা যায় যে কোনো দ্রবণের pH মানের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড যোগ করার কারণে pH মান কমে নাই বা ক্ষার যোগ করার কারণে pH মান বাড়ে নাই, তাহলে আমি বুঝে নেব যে এই দ্রবণটা হচ্ছে আমার বাফার দ্রবণ। এই দ্রবণটা কি? আমার বাফার দ্রবণ। দেখো আমি এখানে অ্যাসিড যোগ করেছি, অ্যাসিড যোগ করার পর আমি pH মান কত পেয়েছি? 7.4 পেয়েছি। অর্থাৎ আগেও 7.4 ছিল, মিশ্রিত করার আগে, পরেও পেয়েছি 7.4। তার মানে আমি বলতে পারি দ্রবণটা কি? আমার একটা বাফার দ্রবণ। সেম ভাবে আমি যদি ক্ষার যোগ করি, ক্ষার যোগ করা মানে কি? হাইড্রোক্সিল আয়ন যোগ করা, অর্থাৎ OH মাইনাস যোগ করা। ক্ষার যোগ করা মানে কি? OH মাইনাস যোগ করা। আমরা জানি যে যদি বাফার দ্রবণ ছাড়া অন্য কোনো দ্রবণে ক্ষার যোগ করা হয় তাহলে pH মান বেড়ে যাবে। অর্থাৎ এই দ্রবণটা যদি বাফার দ্রবণ না হয়ে যদি অন্য কোনো দ্রবণ হতো তাহলে এই ক্ষার যোগ করার ফলে pH মানটা 7.4 হতে বেড়ে যেত। কিন্তু যেহেতু এটা আমার বাফার দ্রবণ, তাই আমি এখানে ক্ষার যোগ করার ফলে 7.4 ছিল pH, 7.4ই পাবো। অর্থাৎ ক্ষার যোগ করার পরেও তার pH কত পাবো? 7.4ই পাবো। তাহলে আমি কি বুঝলাম? অ্যাসিড যোগ করার পরেও আমি পেয়েছি 7.4, ক্ষার যোগ করার পরেও পেয়েছি 7.4, এই দুইটা যোগ করার পূর্বেও পেয়েছিলাম কত? 7.4। এখন আলটিমেটলি যে বিষয়টা তাহলে আমরা বুঝতে পারছি, বাফার দ্রবণ হচ্ছে ওই একটা দ্রবণ যে দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার দিলে ওই দ্রবণের pH মানের কোনো পরিবর্তন হয় না।
পূর্বে যা ছিল তাই থাকবে, যোগ করার পরও তাই থাকবে। তাহলে আমাদের যদি কেউ কোয়েশন করে বা পরীক্ষায় যদি আসে যে বাফার দ্রবণ কাকে বলে, তাহলে আমরা বলবো যে সকল দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার যোগ করার পরেও পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না, ওই সকল দ্রবণকে বাফার দ্রবণ বলে। ওকে, এখন আসি আমরা বুঝতে পারছি আশা করি যে বাফার দ্রবণটা কাকে বলে। এখন আমরা আসি যে বাফার দ্রবণের প্রকারভেদ। বাফার দ্রবণ কিন্তু সাধারণত দুই প্রকার কি কি? দুই প্রকার বাফার দ্রবণ কি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এক প্রকার হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, আমার ক্ষারীয় বাফার দ্রবণ, আরেকটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের বাফার দ্রবণ অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণ বা অম্লীয় বাফার দ্রবণ আমি কিভাবে তৈরি করব? ধরুন আমি একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাচ্ছি। আমি কি বাফার দ্রবণ তৈরি করতে চাচ্ছি? ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাচ্ছি। যদি আমি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমার যে কাজ করতে হবে, একটা দুর্বল ক্ষার নিতে হবে, শক্তিশালী ক্ষার নিলে হবে না। আমি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে আমার কি নিতে হবে? একটা দুর্বল ক্ষার নিতে হবে। কি ক্ষার? একটা দুর্বল ক্ষার। তো দুর্বল ক্ষারের উদাহরণ হিসেবে আমি কি নিতে পারি? দুর্বল ক্ষারের উদাহরণ হিসেবে আমি নিতে পারি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু খুবই দুর্বল একটা ক্ষার। এই হচ্ছে আমি নিলাম দুর্বল ক্ষার হিসেবে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম। কি নিলাম? দুর্বল ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তো আবার কি করতে হবে? আমি যে ক্ষার নিব ওই ক্ষারের একটা লবণ নিতে হবে। আমি যদি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই, আমার একটা দুর্বল ক্ষার নিতে হবে এবং ওই ক্ষারীয় বাফার দ্রবণের ওই ক্ষারের একটা আমার লবণ নিতে হবে। তাহলে আমি নিলাম কি? ক্ষারের লবণ, দুর্বল ক্ষারের লবণ। দুর্বল ক্ষারের লবণ। দুর্বল ক্ষারের লবণের উদাহরণ হিসেবে আমি কি নিতে পারি? অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে পারি। ওকে, তাহলে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে একসাথে মিশ্রিত করি, তাহলে যে দ্রবণটা পাবো এটা হচ্ছে কি? আমার ক্ষারীয় বাফার দ্রবণ। অর্থাৎ আমার ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে কি কি লাগবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি আমরা কিভাবে অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে পারি। আমরা অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি করতে পারি? অম্লীয় বাফার তৈরি করার জন্য সেম আমার এখানে যেরকম দুর্বল ক্ষার লেগেছিল, এখানে লাগবে হচ্ছে আমার দুর্বল অ্যাসিড বা দুর্বল অম্ল। দুর্বল অম্ল অর্থাৎ দুর্বল অ্যাসিডের উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি? উদাহরণ হিসেবে নিতে পারি হচ্ছে জৈব অ্যাসিড। এই কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত অ্যাসিড, অর্থাৎ এই জৈব অ্যাসিডগুলা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির হয়। জৈব অ্যাসিডগুলা অন্যান্য অ্যাসিড থেকে, অজৈব অ্যাসিড থেকে খুবই দুর্বল হয়। অর্থাৎ আমরা দুর্বল অ্যাসিড হিসেবে কি নিতে পারি? তাহলে ইথানোয়িক অ্যাসিড নিতে পারি। এটা হচ্ছে একটা কি? জৈব অ্যাসিড। এটা একটা কি অ্যাসিড? জৈব অ্যাসিড। আমরা জানি জৈব অ্যাসিডগুলো অর্থাৎ কার্বন হাইড্রোজেন গঠিত বা অক্সিজেন দ্বারা গঠিত যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা কি হয়? দুর্বল হয়। তারপরে আসি যে ওই অ্যাসিডের একটা লবণ নিতে হবে। এখানে যেরকম আমরা ক্ষার নিয়েছিলাম, ক্ষারের একটা লবণ নিয়েছিলাম, একইভাবে যে অ্যাসিড নিয়েছি অর্থাৎ যে অম্ল নিয়েছি, ওই অম্লের আমার একটা লবণ নিতে হবে, অর্থাৎ দুর্বল অম্লের লবণ। কি নিতে পারি? সোডিয়াম ইথানয়েড লবণ হিসেবে কি নিয়েছি? সোডিয়াম ইথানয়েড। আর নিয়েছি দুর্বল অম্ল হিসেবে কি নিয়েছি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা বুঝতে পারছি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করার জন্য আমার নিতে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, আর অম্লীয় বাফার দ্রবণ তৈরি করার জন্য নিতে হবে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েড। তো আমরা এভাবে ক্ষারীয় বাফার দ্রবণ এবং অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে পারি। এখন আমরা বোঝার চেষ্টা করব ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, সে কিভাবে ক্রিয়াশীল হয়ে পিএইচ মানকে নিয়ন্ত্রণ করে। আবার অম্লীয় বাফার দ্রবণটাও বোঝার চেষ্টা করব, কিভাবে দেখব যে সেও কিভাবে পিএইচ মানটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ একই রাখে। তার ক্রিয়া কৌশলগুলো বোঝার চেষ্টা করব। আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল
অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বোঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব আমার যেখানে ইথানোয়িক অ্যাসিড রয়েছে এবং এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে তাদেরকে দুর্বল বলা হচ্ছে কেন, তাদেরকে কি হিসেবে দুর্বল বলা হচ্ছে। এবং আমরা যখন পড়ি, আমরা যখন মানে ব্যাখ্যা পড়তে যাব, দেখা যাবে যে এই ইথানোয়িক ক্রিয়া কৌশলের যখন ব্যাখ্যা পড়তে যাব দেখব যে ইথানোয়িক অ্যাসিডকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ইথানোয়িক অ্যাসিডকে কি বলা হচ্ছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বা এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হচ্ছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো আমাদের প্রশ্নটা হচ্ছে তাদেরকে কি জন্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে এবং তাদেরকে কি জন্য দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার বলা হচ্ছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি তাদেরকে কি জন্য দুর্বল অ্যাসিড বলা হচ্ছে। আমি একটু ইথানোয়িক অ্যাসিডকে একটু ব্যাখ্যা করতে চাই যে ইথানোয়িক অ্যাসিডকে দুর্বল কি জন্য বলা হচ্ছে। এইটা বোঝার জন্য ধরো আমি একটা পাত্রে 10 মোল, আমি একটা পাত্রে কয় মোল? 10 মোল ইথানোয়িক অ্যাসিড নিয়েছি। কয় মোল? 10 মোল ইথানোয়িক অ্যাসিড নিয়েছি, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়েছি। আমি একটা পাত্রে কি নিয়েছি? 10 মোল ইথানোয়িক অ্যাসিড একটা জলীয় দ্রবণ নিয়েছি। এখন দেখব যে সে যেহেতু এই ইথানোয়িক অ্যাসিডটা যেহেতু দুর্বল, তাই এই 10 মোলের মধ্যে আমি মাত্র 1 কি 2 মোল বিয়োজিত অবস্থায় পাবো। 1 কি 2 মোল কি অবস্থায় পাবো? বিয়োজিত অবস্থায় পাবো। বিয়োজিত অবস্থায় মানে কি? আয়নিত অবস্থায়। এর মানে বুঝো যে একটা পাত্রে তোমার কাছে 10 মোল ইথানোয়িক অ্যাসিড রয়েছে, কিন্তু তুমি মাত্র বিয়োজিত অবস্থায় পাচ্ছ কতটুকু? মাত্র 1 কি 2 মোল তুমি এরকম বিয়োজিত অবস্থায় পাবা। বাকি 8 কি 9 মোল এই স্ট্রাকচারে থেকে যাবে, অর্থাৎ অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। অর্থাৎ এটা যেহেতু কম বিয়োজিত হচ্ছে, এটা যেহেতু জলীয় দ্রবণে কম বিয়োজিত হচ্ছে অ্যাসিডটা, এই ইথানোয়িক অ্যাসিডটা, তাই তাকে দুর্বল অ্যাসিড বলা হচ্ছে। যদি বেশি পরিমাণে 10 মোলের মধ্যে 10 মোল ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি আমি দেখতাম যে 8 কি 9 মোল বা 10 মোলই বিয়োজিত হয়ে গেছে, তাহলে আমি বলতাম যে না, এই ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এমন হয় না। ইথানোয়িক অ্যাসিড দুর্বল এই কারণে সে জলীয় দ্রবণে কি হয়? অল্প পরিমাণে বিয়োজিত হয়। তাকে আবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয় কি জন্য? তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয় কি জন্য? ওই একই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তাকে এই ইথানোয়িক অ্যাসিডটাকে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, দেখা যাবে যে তড়িৎ বিশ্লেষণের ফলে সে বিয়োজিত হচ্ছে কি খুবই কম। তার বিশ্লেষণে যে আয়নগুলো উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাবে যে খুবই কম পরিমাণে বিশ্লেষিত হচ্ছে। তাই তাকে বলা হয় কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ সহজ ভাষায় যদি একদম সহজ ভাষায় বলতে চাই, তাহলে বলতে চাই যে এই ইথানোয়িক অ্যাসিডের ভিতর দিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। কি পরিমাণে প্রবাহিত হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে তাকে অল্প পরিমাণে বিশ্লেষিত করা যায়, যে কারণে ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আশা করি বুঝতে পারছি যে ইথানোয়িক অ্যাসিডকে কি জন্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয় এবং সে কি জন্য দুর্বল। কোন একটা অ্যাসিড যত বেশি আয়নিত অবস্থায় পাওয়া যাবে জলীয় দ্রবণে, সে তত বেশি তীব্র হবে। কারণ কি? কারণ হচ্ছে যত বেশি আয়নিত অবস্থায় থাকবে তত বেশি আমি H+ পাবো। যত বেশি আয়নিত অবস্থায় থাকবে তত বেশি H+ পাবো, অর্থাৎ H+ এর ঘনমাত্রা আমার বৃদ্ধি পাবে। আর H+ এর ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি। ওকে, এখন আমি সেম একই কারণে, এই একই জিনিসের কারণে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে দুর্বল ক্ষার বলা হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? দুর্বল ক্ষার বলা হয়। ধরুন একটা পাত্রে 10 মোল, কয় মোল? 10 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। দেখা যাবে যে তার জলীয় দ্রবণে আপনি 1 কি 2 মোল আয়নিত অবস্থায় পাবেন, অর্থাৎ বিয়োজিত অবস্থায় পাবেন কি 1 কি 2 মোল। 1 কি 2 মোল আমরা বিয়োজিত অবস্থায় পাবো। যেহেতু আমরা মানে এই 10 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মাত্র 1 কি 2 মোল আয়নিত অবস্থায় পাচ্ছি, বিয়োজিত অবস্থায় পাচ্ছি, বাকি 8 কি 9 মোলই অবিয়োজিত অবস্থায় রয়ে যাচ্ছে, তাই তাকে বলা হয় কি? দুর্বল ক্ষার। যদি আমি এখানে এই 10 মোলের মধ্যে যদি 8 মোল কিংবা 9 মোল কিংবা 10 মোল পরিমাণ আমি দেখতাম যে বিয়োজিত হয়ে গেছে, এরকম আয়নিত হয়ে গেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তাকে আমি কি বলতাম? শক্তিশালী ক্ষার বলতাম। কিন্তু প্রকৃতপক্ষে এমন কিছুই ঘটে না। প্রকৃতপক্ষে দেখা যায় যে তার জলীয় দ্রবণে মাত্র 1 কি 2 মোল আয়নিত অবস্থায় পাওয়া যায় থাকে, তাই তারে বলা হয় কি? একটা দুর্বল ক্ষার। ওকে, এবং এই হচ্ছে বিষয় যে দুর্বল ক্ষার কি জন্য তাদেরকে বলা হয়, বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিভাবে কি জন্য বলা হয়। এখন আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা বোঝার চেষ্টা করব, যে অম্লীয় বাফার দ্রবণ পেজটাকে কিভাবে ব্যালেন্স রাখে। অম্লীয় বাফার দ্রবণ পেজটাকে কিভাবে ব্যালেন্স রাখে ওইটা একটু বোঝার চেষ্টা করব। আমরা এখানে একটু দেখি যে অম্লীয় বাফার দ্রবণে আমাকে অ্যাসিড হিসেবে কি নেওয়া হয়েছে? অম্লীয় বাফার দ্রবণে আমাকে অ্যাসিড হিসেবে নেওয়া হয়েছে ইথানোয়িক অ্যাসিড। কেসে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড এই নিলাম আমি ইথানোয়িক অ্যাসিড। আর ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা, যেহেতু আমরা জানি যে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে
অল্প পরিমাণে বিয়োজিত হবে, এই অল্প পরিমাণে বিয়োজিত। আবার কি নিয়েছি, যে অম্লীয় বাফার দ্রবণে এই ইথানোয়িক অ্যাসিডের লবণ, এই ইথানোয়িক অ্যাসিডের লবণ, এই নিলাম সোডিয়াম ইথানোয়েট, এই যে ইথানোয়েট আয়ন, আর এই হচ্ছে আমার সোডিয়াম প্লাস, এই হচ্ছে আমার অম্লীয় বাফার দ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আগেই বলেছি যদি কোনো পাত্রে যদি 10 মোল ইথানোয়িক অ্যাসিড থাকে তার মধ্যে আমি কি পাবো, 1 কি 2 মোল আয়নিত অবস্থা পাবো। ধরে নিলাম যে আমার, তাহলে আমি ধরে নিলাম, আমি একটা উদাহরণস্বরূপ ধরে নিলাম এই পাত্রে 8 কি 9 মোল ইথানোয়িক অ্যাসিড অবিয়োজিত, 10 মোলের মধ্যে ধরে নিলাম 10 মোলের মধ্যে 8 কি 9 মোল ইথানোয়িক অ্যাসিড অবিয়োজিত অবস্থায় রয়েছে, আর 10 মোলের মধ্যে 1 কি 2 মোল ইথানোয়িক অ্যাসিড, 10 মোলের মধ্যে 1 কি 2 মোল ইথানোয়িক অ্যাসিড আমার এখানে আয়নিত অবস্থায় রয়েছে। এই হচ্ছে বাফার দ্রবণের অবস্থা, বর্তমান অবস্থা। এখন যদি আমি আপনাকে বলি এই বাফার দ্রবণে H+ রয়েছে কয়টা, এই বাফার দ্রবণে H+ রয়েছে হচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি এই দ্রবণে, এখানে কোন জায়গায় লেখা যায়, আমি ধরুন যে এই জায়গায় লিখলাম, আমি প্রশ্ন করলাম যে এই দ্রবণে H+ আর OH- কয়টা, আমি প্রশ্ন করলাম যে এই দ্রবণে H+ কয়টা, দেখেন তো এই দ্রবণে H+ কয়টা, এই দ্রবণে H+ হচ্ছে মাত্র একটা, কয়টা, H+ একটা। ওকে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই দ্রবণে OH- কয়টা, OH- হচ্ছে 0, দেখেন এই দ্রবণে কোনো OH- আছে, OH- নেই, কিন্তু একটা H+ আছে। ওকে, এখন যদি আমি বাহির হতে তার মধ্যে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করি, কি যোগ করি, অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করলে আমাদের বর্তমানে, তখন আমি যদি অ্যাসিড যোগ করা মানে কি H+ যোগ করা, এই অ্যাসিড যোগ করা মানে কি H+ যোগ করা, এই আমি H+ যোগ করলাম, তখন আমার দ্রবণে ওই H+ কয়টা, তখন কিন্তু এখানে একটা H+ আছে, এখানে একটা H+ আছে, তখন H+ কয়টা হলো, দুইটা। কিন্তু এই H+টা কিন্তু এইভাবে থাকবে না, এই H+টা ওই যে ইথানোয়েট আয়নটা রয়েছে আমার বাফার দ্রবণের সাথে বিক্রিয়া করে সে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। কি অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। তাহলে কি দ্রবণে আর এই H+টা আমি পাবো, অবশ্যই এই H+টা আর আমি পাবো না। তাহলে আমার কি হবে, তাহলে আমার আগে H+ ছিল একটা, এখনো H+ কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে, কারণ এই যে দুইটা কিন্তু আর নাই, কারণ এই যে এই H+টা দেওয়ার কারণে এখানে দুইটা হয়েছিল, কিন্তু এই H+টা কিন্তু এইভাবে আর থাকে নাই, কিছুক্ষণ পরে তার সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর হয়ে গেছে, তখন কিন্তু আমার এই অ্যাসিডটা এটা কিন্তু আর নাই, যখন এটা ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর হয়ে গিয়েছে তখন কিন্তু আমার এই H+টা নাই। এই H+টা যেহেতু নাই, তাইলে আমার এখানে H+ কয়টা, একটা, এই একটা, তাইলে আমার এটা যোগ করার পূর্বে ছিল আমার H+ একটা, এটা যোগ করার পরেও H+ হয়েছে কি একটা, তাহলে আমার কি H+ বেড়েছে কমেছে, H+ বাড়েও নাই কমেও নাই, H+ এর পরিমাণ যেহেতু বাড়েও নাই কমেও নাই মানে কি H+ এর ঘনমাত্রাও বাড়েও নাই কমেও নাই, আর H+ এর ঘনমাত্রা যখন বাড়বে না কমবে না তখন কিন্তু আমার pH এর মানও বাড়বেও না কমবেও না। অর্থাৎ এখানে আমার এইভাবে অ্যাসিড যোগ করার ফলে pHটা নিয়ন্ত্রিত হয়েছে। আমার যেহেতু H+ একটা ছিল, বর্তমান অ্যাসিড যোগ করার পরেও একটা রয়েছে, তাই আমার এখানে pH মান এটা যোগ করার ফলে কমার কথা ছিল কিন্তু কমবে না, কারণ সে কিন্তু বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর হয়ে গেছে। এখন আমাদের অনেকেরই একটা প্রশ্ন হয়, আপনি যে এই H+টা যোগ করলেন, H+টা যোগ করার ফলে তো আবার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন হয়েছে, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, যেহেতু অ্যাসিড উৎপন্ন হয়েছে তাহলে কিন্তু আমাদের pH মানটা কি হওয়ার কথা, কমে যাওয়ার কথা। আমাদের মনে অনেকেরই এরকম একটা প্রশ্ন আসে, কিন্তু মাথায় রাখবেন যে এই যে pH কিন্তু এই ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রার উপর নির্ভর করে না, pH কিন্তু নির্ভর করে H+ এর উপর। H+ যদি আপনার বাড়ে কমে তাহলে কিন্তু pH ও বাড়বে কমবে। এই ইথানোয়িক অ্যাসিড বাড়লে কমলে কিন্তু আপনার pH বাড়বেও না কমবেও না। তাই এই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হলেও তার কোনো এফেক্ট পড়বে না pH মানের উপর, কারণ pH মানটা শুধু H+ আর OH- এর উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে pH মানটা H+ আর OH- এর উপর। আপনার এখানে যতই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হোক এটার প্রভাব কিন্তু আপনার pH এর উপর পড়বে না, কারণ সে কিন্তু প্রথমত এই অবস্থায় নাই, যে আয়নিত অবস্থায় নাই, সে কিন্তু অবিয়োজিত অবস্থায় রয়ে গিয়েছে।
তাই আমার মাথায় শুধু এটা রাখবো, দ্রবণে যদি H+ আর OH- এর পরিবর্তন হয় তবেই pH- এর পরিবর্তন হবে। এই ইথানোয়িক অ্যাসিড বা এই সোডিয়াম ইথানয়েট এগুলা যদি বাড়ে কমে তাহলে pH মানের কোনো পরিবর্তন হবে না। এটা নিয়ে আমার কোনো টেনশন করার দরকার নেই। তাহলে আমি এখন যদি এই অ্যাসিড যোগ করলাম, অ্যাসিড যোগ করার ফলে কিন্তু আমার pH মানটা কিভাবে অপরিবর্তিত থাকে এটা বোঝার চেষ্টা করেছি। এখন ধরো যে আমি এই দ্রবণে ক্ষার যোগ করলাম, আগে কিন্তু ক্ষার কয়টা ছিল? 0টা। এখন একটা ক্ষার যোগ করার ফলে ক্ষার কয়টা হয়েছে? একটা। কিছুক্ষণ পরে দেখবো এই ক্ষারটাও আর থাকবে না, এই ক্ষারটা বাফার দ্রবণের H+ এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। তাহলে কি যেহেতু এই OH- টা তার সাথে যুক্ত হয়ে গেল, তাহলে কি দ্রবণের আমি আর OH- পাবো? OH- পাবো না। OH- আগেও ছিল 0টা, এখনো আবার হয়ে যাবে কয়টা? 0টা। অর্থাৎ ক্ষার যোগ করার পূর্বেও ছিল OH- 0, ক্ষার যোগ করার পরেও OH- কত হয়েছে? 0। যেহেতু OH- এর সংখ্যা বাড়েও নাই কমেও নাই, তাহলে কি pHও বাড়বেও না কমবেও না। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, দ্রবণ যখন পানি উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হওয়ার সময় যেহেতু এই H+ টা OH- এর কাছে চলে গিয়েছে, তাহলে অবশ্যই H+ এর ঘনমাত্রা কমে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই H+ এর ঘনমাত্রা কমে গিয়েছে। তো H+ এর ঘনমাত্রা কমে গিয়েছে মানে কি? অ্যাসিডের ঘনমাত্রা কমে গিয়েছে, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ কমে গিয়েছে। অ্যাসিডের পরিমাণ কমলে কি হবে? আমার pH মান বেড়ে যাওয়ার কথা। pH মান কি হয়ে যাওয়ার কথা? বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমার তো একটা বাফার দ্রবণ বাড়তে দেওয়া যাবে না। যেহেতু আমার বাড়তে দেওয়া যাবে না, এই জন্য যে কাজটা করা হয়, ওই যে আমার এখানে অবিয়োজিত 8 কি 9 মোল রয়েছে না, অবিয়োজিত 8 কি 9 মোল ইথানোয়িক অ্যাসিড রয়ে গিয়েছে না, তারা আবার নতুন করে বিয়োজিত হবে। তারা কি হবে? নতুন করে বিয়োজিত হবে। নতুন করে বিয়োজিত হয়ে তারা আবার এইরকম আয়ন উৎপন্ন করবে। এবং এই যে OH- এর এই যে H+ এর একটা ঘাটতি তৈরি হয়েছিল পানি উৎপন্ন হওয়ার জন্য, এই ঘাটতিটা এই 8 থেকে 9 মোল ইথানোয়িক অ্যাসিড থেকে নতুন করে বিয়োজিত হয়ে এই ঘাটতিটা তারা পূরণ করবে। এটা হচ্ছে এইভাবে H+ টা ব্যালেন্স করা হয়। H+ টা, হ্যাঁ, OH- টা যোগ করার ফলে H+ টা অবশ্যই কমেছে, তবে এই যে কমার ফলে যে এখানে H+ এর একটা ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতিটা ফিল আপ করবে কিভাবে? ওই অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড নতুন করে বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করবে, আর H+ উৎপন্ন করলে এই H+ এর যে ঘনমাত্রার যে একটা ঘাটতি হয়েছিল, ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের ক্রিয়া কৌশল। এভাবে দেখো, এখানে আলটিমেটলি দেখো, আমার যদি এই জায়গাটা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, এখানে দেখো অ্যাসিড যোগ করার পূর্বে ছিল H+ একটা, অ্যাসিড যোগ করার পরেও আমার H+ হয়েছে কয়টা? একটা। ক্ষার যোগ করার পূর্বে OH- ছিল একটা, ক্ষার যোগ করার পরেও ক্ষার যোগ করার পরে OH- ছিল 0টা, ক্ষার যোগ করার পরেও OH- হয়েছে কয়টা? 0টা। OH- এর পরিমাণও বাড়েও নাই কমেও নাই, H+ এর পরিমাণও বাড়েও নাই কমেও নাই। এইজন্য pH মানও কি হবে না? আমার বাড়বেও না কমবেও না। এভাবেই আমার অম্লীয় বাফার দ্রবণে pH নিয়ন্ত্রিত হয়। আমার কিন্তু এই তার ঘনমাত্রা বাড়লো কমলো কিনা, সে দ্রবণ থেকে কমে গেল কিনা বাড়লো কিনা, সে দ্রবণে বেশি হয়ে গেল কিনা কমলো কিনা, তার উপর কিন্তু pH নির্ভর করে না। ঠিক আছে কিনা? তাদের ঘনমাত্রার উপর কিন্তু pH নির্ভর করে না। এই সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রার উপর কিন্তু pH নির্ভর করে না। যে কারণে আমার সবসময় লক্ষ্য রাখতে হবে H+ OH- এর পরিমাণ বাড়তেছে কমতেছে কিনা। যদি তারা যদি ঠিক থাকে, তারা যদি না বাড়ে না কমে, তাহলে আমার pH মানও কি বাড়বেও না কমবেও না। আমার সবসময় লক্ষ্য রাখতে হবে H+ OH- যেন না বাড়ে না কমে। আর এখানে ব্যাপারটা এরকমই হয়েছে, H+ এবং OH- এর পরিমাণ বাড়ে নাই। আমি আবারও বলছি, তাদের তাদের বাড়লো কিনা কমলো কিনা এটা আমার দেখার দরকার নেই। এই সোডিয়াম ইথানোয়েট আয়ন, ইথানোয়িক অ্যাসিড, তারা বাড়লো কমলো কিনা এটা আমার দেখার বিষয় না। এবং তবে একটা জিনিস কি, তার মধ্যে যে ঘাটতিগুলো পূরণ হবে, এই যে H+ টা তার সাথে বিক্রিয়া করার ফলে যে এই ইথানোয়িক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে, তার ঘনমাত্রাটা যে কমে গিয়েছে, এই ঘনমাত্রাটা কিন্তু অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড আমাদের এই পাশে কিন্তু এইদিকে রয়ে গিয়েছে, এই যে অবিয়োজিত সোডিয়াম ইথানোয়েট, সে আবার নতুন করে বিয়োজিত হয়ে তার ঘাটতিটা কিন্তু পূরণ করে দিবে। সো আমাদের মাথায় যেন এত কিছু নেওয়ার দরকার নাই, আমাদের মাথায় যেন সিম্পলি এটা থাকে যে আমাদের H+ এর পরিমাণ বাড়তে কমতে দেওয়া যাবে না, OH- এর পরিমাণ বাড়তে কমতে দেওয়া যাবে না। অ্যাসিড যোগ করার বা ক্ষার যোগ করার পূর্বে যা ছিল পরেও যেন তাই থাকে। আমরা আগে বোঝার চেষ্টা করেছি যে H+ এবং OH- নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে অম্লীয় বাফার দ্রবণ pH কে নিয়ন্ত্রণ করে। এখন আমরা বোঝার চেষ্টা করব ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। কি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল? ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। কিভাবে ক্ষারীয় বাফার দ্রবণ pH মানকে নিয়ন্ত্রণ করে। আমরা ক্ষারীয় বাফার দ্রবণ হিসেবে কি নিয়েছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারীয় বাফার দ্রবণ হিসেবে কি নিয়েছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারটা সেম,
যদি আপনার পাত্রে আমি ধরে নিলাম আমার পাত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 10 মোল, 10 মোলের মধ্যে আমি 8 কি 9 মোল পাবো কি অবিয়োজিত অবস্থায় অর্থাৎ অআয়নিত অবস্থায়। কিন্তু আর যেহেতু সে দুর্বল ক্ষার, তার এই জন্য আমি খুব অল্প পরিমাণ তাকে আয়নিত অবস্থায় পাবো, অল্প পরিমাণ আয়নিত অবস্থায় পাবো। দেখা যাবে যে 10 মোলের মধ্যে আমি 1 কি 2 মোল আয়নিত অবস্থায় পাবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে। এখন আবার কি নিয়েছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছি লবণ, ক্লোরাইড নিয়েছি লবণ। এখন এই যে লবণের ব্যাপারটা, লবণটা সেম, আমার এই 1 কি 2 মোল আমি কি পাবো আয়নিত অবস্থায় পাবো। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমি যদি আপনাদের কাছে কোয়েশ্চন করি যে এই দ্রবণে H+ কয়টা, এই দ্রবণে OH- কয়টা, দেখেন তো এখানে যে বাফার দ্রবণটা রয়েছে এই বাফার দ্রবণে H+ কয়টা, বাফার দ্রবণে কিন্তু একটাও H+ নাই, এই জায়গায় কিন্তু একটাও H+ নাই। H+ কয়টা আমার শূন্যটা। আর এই বাফার দ্রবণে OH- কয়টা, বাফার দ্রবণে OH- কয়টা রয়েছে, বাফার দ্রবণে OH- রয়েছে দেখেন একটা, কয়টা একটা। ওকে, এর মানে হচ্ছে যে এখন যদি আমি এই বাফার দ্রবণে যদি আমি বাহির হতে একটা H+ যোগ করি, এই বাফার দ্রবণে বাহির হতে H+ যোগ করা মানে কি, এই বাফার দ্রবণে বাহির হতে H+ যোগ করা মানে কি অ্যাসিড যোগ করা। আমি যদি এই দ্রবণে অ্যাসিড যোগ করি তাহলে আগে আমার H+ এর সংখ্যা ছিল কতটা, শূন্যটা। এখন যদি আমি যদি এখন অ্যাসিড যোগ করি অর্থাৎ H+ যোগ করি, তখন আমার এই দ্রবণে H+ এর সংখ্যা হবে কয়টা, দেখো তো সে কয়টা, মাত্র একটা। তাহলে এ হচ্ছে আমার এই একটা H+। কিন্তু পরক্ষণই দেখবো আমি যে অ্যাসিডটা যোগ করেছি অর্থাৎ যে H+টা যোগ করেছি, এই H+টা OH- এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। তাহলে একটা জিনিস দেখো, যে H+টা দিয়েছিলাম এই H+টা কি এখন আর দ্রবণে রয়েছে, এই H+টা কিন্তু দ্রবণে নাই। এই H+টা বিক্রিয়া করে OH- এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে নিয়েছে। যেহেতু এই H+টা আর নাই, তাহলে আর H+ কয়টা, এই H+টা কিন্তু নাই, কারণ সে তার সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে নিয়েছে। যদি এই H+টা না থাকে এই দ্রবণে কি আর কোনো H+ দেখা যাইতেছে, দেখা যাইতেছে না। তাইলে H+ আমার কয়টা তাইলে শূন্যটা। এর মানে এই H+টা দেওয়ার পূর্বে ছিল আমার H+ শূন্যটা, এই H+টা দেওয়ার পরেও আমার H+ হয়েছে কয়টা, শূন্যটা। তাহলে কি H+ এর পরিমাণ বেড়েছে কমেছে, H+ এর পরিমাণ বাড়েও নাই কমেও নাই। যেহেতু H+ এর পরিমাণ বাড়েও নাই কমেও নাই, তাই pH এর পরিমাণও কি আমার হবে না, বাড়বেও না কমবেও না। তবে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যখন আমি H+টা যোগ করেছি সে OH- এর সাথে যোগ হয়ে পানি হয়ে গিয়েছে, তাহলে যখন OH- এর সাথে যোগ হয়ে পানি হয়ে গিয়েছে তখন কিন্তু দ্রবণে এই H+টা যেমন কমে গিয়েছে, এই H+টা যেমন কমে গিয়েছে পানি উৎপন্ন হওয়ার কারণে, এই OH- কিন্তু কমে গিয়েছে দ্রবণ থেকে এই পানি উৎপন্ন হওয়ার কারণে। তো OH- কমে গিয়েছে মানে কি, ক্ষার কমে গিয়েছে। যেহেতু যদি কোনো দ্রবণের ক্ষার কমে যায় তাহলে কিন্তু তার pH মানটা কমে যাওয়ার কথা, তাহলে তার pH মানটা কি হয়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা। কিন্তু এই pH মানটা কমবে না, কারণ এই OH- এর যে ঘাটতিটা তৈরি হয়েছে, ঘাটতিটা আমার এখানে যে অবিয়োজিত 8 কি 9 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে তারা নতুন করে বিয়োজিত হবে, নতুন করে বিয়োজিত হয়ে এখানে যতটা OH- এর ঘাটতি হবে ততটা ঘাটতি পূরণ করে দিবে। তারা নতুন করে কি হবে, বিয়োজিত হবে, অর্থাৎ নতুন করে NH4+ এবং OH- উৎপন্ন করবে। আর এই OH- পূর্বের ঘাটতি, এখানে যে পানি উৎপন্ন হওয়ার ফলে যে ঘাটতিটা তৈরি হয়েছিল এই OH- ঘাটতিটা পূরণ করে দেবে। কিভাবে পূরণ করবে, নতুন করে অবিয়োজিত এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে পূরণ করে দেবে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করেছি এই OH- এর ঘাটতিটা কিভাবে ফিল আপ হয়েছে, এবং আবার বোঝার চেষ্টা করেছি এই H+ এর পরিমাণটা কেন বাড়লো না, H+ এর পরিমাণটা কেন বাড়লো না, এটা বোঝার চেষ্টা করেছি। দেখো এখানে H+ আমার কি ছিল, শূন্যটা, এটা যোগ করার পরেও আমার কি H+ কয়টা হয়েছে, শূন্যটা। কারণ আমি যে H+টা যোগ করেছিলাম সেটা যেহেতু তার সাথে বিক্রিয়া করে নিয়েছে, তাই দ্রবণে আর H+ নাই, H+ নাই মানে H+ কয়টা এখন, শূন্যটা। যেহেতু আমার H+ এর পরিমাণ বাড়েও নাই কমেও নাই, তাই pH এর পরিমাণও বাড়েও নাই কমেও নাই, অর্থাৎ আমার অ্যাসিড যোগ করার ফলে ক্ষারীয় বাফার দ্রবণে কোনো প্রভাব পড়ে নাই। এখন আমি ক্ষার যোগ করব, আমি কি যোগ করব, ক্ষার যোগ করা মানে কি, OH- যোগ করা, ক্ষার যোগ করা মানে কি OH- যোগ করা। যখন আমি ক্ষার যোগ করব, দেখেন তো এই ক্ষারটা যোগ করার আগে আমার এখানে ক্ষার কয়টা ছিল, একটা। এখন যদি আমি নতুন করে আরেকটা ক্ষার এখানে যুক্ত করি তাহলে আমার ক্ষার কয়টা হলো, দুইটা।
কিন্তু এই OH মাইনাসটা কি এই অবস্থায় থাকবে? এই OH মাইনাসটা এইরকম আয়নিত অবস্থায় থাকবে না, সে এই বাফার দ্রবণে যে এই NH4+ রয়েছে, বাফার দ্রবণে যে এই NH4+ রয়েছে, এই NH4+ এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন উৎপন্ন হয়ে যাবে, দ্রবণে কি আর OH মাইনাসকে আমি আর আয়নিত অবস্থায় পাবো? সে তো তাকে তো আর আমি OH মাইনাসটাকে তো আমি আর আয়নিত অবস্থায় পাবো না, কারণ সে তো তার সাথে বিক্রিয়া করে নিয়েছে। তাহলে কি আর এই দ্রবণে OH মাইনাস আছে? নাই। তাহলে OH মাইনাস পূর্বেও ছিল একটা, যেহেতু সে বিক্রিয়া করে নিয়েছে তাই যোগ করার ফলেও আমার OH মাইনাস কয়টা হবে? একটাই হবে। মানে প্রশ্ন আসতে পারে যে OH মাইনাসটা গেল কোন জায়গায়? এই OH মাইনাসটা তার সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে নিয়েছে, তাই আমার OH মাইনাসটা আর দ্রবণে নাই। দ্রবণে OH বলতে, এই OH মাইনাস বলতে শুধু এইটাই রয়েছে। তাই আমার পূর্বেও ছিল OH মাইনাস একটা, ক্ষার যোগ করার পরেও OH মাইনাস কয়টা হয়েছে? একটা। OH মাইনাস বাড়েও নাই কমেও নাই, যেহেতু OH মাইনাসের পরিমাণ বাড়েও নাই কমেও নাই, তাহলে pH এর পরিমাণও কি বাড়বেও না কমবেও না। এখন আমি আগেই বলেছি, তোমাদের এখানে মনে হতে পারে যে এখানে তো নতুন করে ক্ষার উৎপন্ন হয়েছে, ক্ষার কোন দ্রবণে যদি নতুন করে ক্ষার উৎপন্ন হয়েছে মানে কি ক্ষারের পরিমাণ বেড়ে গিয়েছে। তোমাদের মনে হতে পারে এখানে যেহেতু নতুন করে ক্ষার উৎপন্ন হয়েছে তাহলে দ্রবণে ক্ষারের পরিমাণ বেড়ে গিয়েছে। আমি আগেই বলেছি যে pH মানটা এই NH4OH এর উপর নির্ভর করবে না, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপর নির্ভর করবে না pH মানটা নির্ভর করবে আমার সবসময় ফলো রাখতে হবে H+OH- বাড়তেছে কিনা। যদি এই OH মাইনাসটা বাড়তো কমতো তাহলে কিন্তু pH এর উপর প্রভাব পড়তো, অর্থাৎ pH মানটা বাড়তো কমতো। তো এই যেহেতু এইটা বাড়লে কমলে আমার কিন্তু pH মানের উপর প্রভাব পড়বে না, কারণ সে কিন্তু বিয়োজিত অবস্থায় থাকবে না, সে থাকবে অবিয়োজিত অবস্থায়, অর্থাৎ এই স্ট্রাকচারে থাকবে NH4OH অবস্থায় থাকবে, NH4OH অবস্থায় থাকবে, যে কারণে তার উপর কি pH মানের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড pH মানের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। এমনকি এখন এই হচ্ছে আমার ক্ষারীয় বাফার দ্রবণের বিষয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, OH- যখন NH4+ এর সাথে বিক্রিয়া করেছে তখন তো এটা কমে গিয়েছে না, যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। হ্যাঁ, অবশ্যই NH4+ এর ঘনমাত্রা কমে গিয়েছে। তো এই যেহেতু NH4+ এর একটা ঘাটতি তৈরি হওয়ার কারণে আমার যে এই পাশে অবিয়োজিত যে আমার 8 কি 9 মোল, এই 8 কি 9 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড নতুন করে বিয়োজিত হয়ে এখানে যে ঘাটতিটা পূরণ হয়েছিল এটা ফিল আপ করবে। তো আমাদের আলটিমেটলি আমি এই পুরা বাফার দ্রবণে শুধু ক্ষারীয় দ্রবণের জন্য না, ক্ষারীয় বাফার দ্রবণ হোক অম্লীয় বাফার দ্রবণ হোক, এই H+ আর OH- বাদে বাকি যারা আছে তারা বাড়লো নাকি কমলো এটা কিন্তু আমার দেখার বিষয় না। আমি এটার দিকে খুব বেশি একটা নজর দেব না, নজর দিলে আমার বুঝতে একটু কঠিন হবে। আমি শুধু ফলো রাখবো আমার H+ বাড়তেছে কিনা কমতেছে কিনা, OH- বাড়তেছে কিনা কমতেছে কিনা। যদি তারা বেড়ে যায় কমে যায় তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, pH মানটা পরিবর্তন হয়ে যাবে। আর pH মান পরিবর্তন হয়ে গেলে সে কিন্তু আর বাফার দ্রবণ হলো না। তো আমার বাকি এই H+ আর OH- বাদে বাকি যা কিছু আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই H+, এই ইথানয়েড আয়নটা অম্লীয় বাফার দ্রবণের মধ্যে যে এই ইথানয়েড আয়নটা ছিল, তারপরে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এগুলা বাড়লো নাকি কমলো এগুলার দিকে আমার এতটা নজর দেওয়ার দরকার নেই। আমার শুধু ফোকাস রাখতে হবে H+ যেন বাড়ে না কমে না, OH- যেমন বাড়ে না কমে না, কারণ তারা বাড়লে কমলে আমার কি হয়ে যাবে, pH- বেড়ে যাবে কমে যাবে। এই হচ্ছে আমাদের বাফার দ্রবণ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর যদি ভালো লাগে থাকে ক্লাসটা সাবস্ক্রাইব। আর একটা কথা মনে রাখবা, আমি কিন্তু এই ক্লাসটাতে অনেক কিছু একই কথা বারবার বলেছি। এই ক্লাসটাতে আমি একই কথা বারবার বলেছি, কারণ হচ্ছে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং একই কথা যখন তোমরা বারবার শুনবা তোমাদের মাথায় এই জিনিসটা যেন সেট হয়ে যায়, এই কারণে আমি মূলত একই কথা বারবার রিপিট করার চেষ্টা করেছি। ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ এগেইন।